নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের চ্যানেল অতীত ও অনুসন্ধানে আমি শ্রেয়সী আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যেটা শুনলেই আপনারা চমকে যাবেন। হ্যাঁ, চমকে যাওয়ার মতোই ঘটনা। আসলে এই ঘটনাটা আমরা একটু অন্যভাবে জানি। যেটা জানি সেটা পুরোপুরি সত্য নয়, সেটা মিথ্যাই জানি। কি ঘটনা, কার বিষয় ঘটনা, এই সমস্ত কিছু বলার আগে আমি একটা অংশ আপনাদেরকে পড়ে শোনাতে চাই। I had developed self-confidence as well as initiative, which was to stand me in good state in future. এমন একটা ঘটনা যেটা যিনি কথাটা লিখছেন তাকে এতটাই আত্মবিশ্বাস জুগিয়েছিল, যা ভবিষ্যতে তাকে অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। যে বই থেকে এই অংশটা পড়লাম তার নাম অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী। লিখছেন সুভাষ বোস নিজে। কিন্তু ঘটনাটা কি? আমরা জানি, ছোট্টবেলা থেকে জেনে এসেছি যে প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন ছাত্রাবস্থায় সুভাষ বোস নাকি প্রফেসর উটেনের গায়ে হাত তুলেছিলেন এবং সেই প্রফেসরকে মারার অপরাধে তাকে প্রেসিডেন্সি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনাটা মিথ্যে। হ্যাঁ, মিথ্যে অভিযোগেই প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষ বসুকে বের করে দেওয়া হয়েছিল। তিনি কাউকে মারেননি, কারোর গায়ে হাত তোলেননি। তাহলে কি ঘটেছিল? যা ঘটেছিল সে সম্পর্কে নেতাজি নিজেই অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমে বিস্তারিতভাবে লিখে গেছেন। আমি সেই বইটির সাহায্য নিয়েই আপনাদেরকে আজকে ঘটনাটা জানাতে চাই। নেতাজি লিখছেন, 1916 সালের জানুয়ারি মাসে তিনি তখন প্রেসিডেন্সির ছাত্র, একদিন কলেজের লাইব্রেরিতে বসে পড়াশোনা করছেন। এমন সময় তার কানে এলো যে ইংলিশের প্রফেসর উটে তিনি নাকি বেশ কিছু ছাত্রের গায়ে হাত তুলেছেন। খুব শোরগোল পড়ে গেছে কলেজে। খোঁজ দিয়ে দেখা গেল যে ঘটনাটা খুব একটা শুভ নয়, প্রীতিকর তো নয়। কয়েকজন ছাত্র যা হয় কলেজে পড়াকালীন গল্প করতে করতে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, একটু উচ্চস্বরেই হয়তো কথা বলছিল। তো প্রফেসর ওটেনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ওটেন বিরক্ত হয়ে বেরিয়ে এসে তাদের কাউকে কাউকে ধাক্কা মেরে সরিয়ে দেন, কারোর গায়ে হাতও তোলেন। তারা সব ফার্স্ট ইয়ারের ছাত্র। সঙ্গে সঙ্গে ছাত্রকে বলে তুমুল শোরগোল ওঠে। এমনি ওটেনের একটু দুর্ব্যবহার করেন বলে বদনাম ছিল। এই ঘটনায় সেটা আরো বেড়ে যায়। সুভাষ বসু ছিলেন ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তাই দায়িত্ব পড়ে তার কাঁধে। তিনি ছাত্রদের প্রতিনিধি হয়ে কলেজ অধ্যক্ষের কাছে গিয়ে ওটেনকে ক্ষমা চাইতে বলেন যে ছাত্রদের কাছে প্রফেসরকে ক্ষমা চাইতে হবে। অধ্যক্ষ সেটা সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন যে তিনি ওটেনের উপর কোন রকম চাপ সৃষ্টি করতে পারবেন না, কারণ ওটেন হচ্ছেন শিক্ষা কমিটির সদস্য। এদিকে স্টুডেন্টরাও তাদের দাবিতে অনড়, তারা ধর্মঘটে বসে যায়। কি না, প্রফেসর ওটেনকে তার দুর্ব্যবহারের জন্য তাদের কাছে ক্ষমা চাইতেই হবে। দুদিন ধরে ব্যাপক গন্ডগোল চলে, স্টুডেন্ট স্ট্রাইক চলে। কলেজের অধ্যক্ষ, কর্তৃপক্ষ, অন্যান্য প্রফেসররা বারবার অনুরোধ করেন, কিন্তু ছাত্ররা তাদের দাবি থেকে সরেনি। তখন এক প্রকার বাধ্য হয়েই কলেজ কর্তৃপক্ষ একটা সমঝোতামূলক মিটিং এর অ্যারেঞ্জ করে। তাতে ওটেন ক্ষমা তো চাইলেনই না, বরং বিশৃঙ্খলা সৃষ্টির দায় তিনি ছাত্রদের ঘাড়েই অপরাধ চাপালেন। তবুও কলেজ কর্তৃপক্ষ অনেক করে বলাতে ছাত্ররা আপাতভাবে শান্ত হয়েছিল, ঘটনাটা চাপা পড়ে গেছিল। কিন্তু গন্ডগোল বাঁধলো এর প্রায় মাসখানেক বাদে। তখন শোনা গেল যে প্রফেসর ওটেন নাকি আবার প্রথম বর্ষের কিছু ছাত্রের সাথে দুর্ব্যবহার করেছিলেন এবং ছাত্ররা এবার আর মিটিং মিছিলের পথে না গিয়ে সরাসরি তার গায়ে হাত তুলেছে এবং কোনো একজন ছাত্র তাকে পেছন থেকে ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে ফেলে দিয়েছে। এই ছাত্র হচ্ছেন সুভাষ বসু নিজে। এখন সুভাষ যে কাজটা করেছিলেন সেটা কিন্তু সেরকম কোনো প্রমাণ ছিল না। সুভাষ বসু নিজে বলছেন তিনি এই ঘটনার আই উইটনেস ছিলেন, কিন্তু ঘটনাটি তিনি ঘটাননি। কি বলছেন? This allegation is entirely false. Mr. Oten did receive one solitary stroke from behind, but that was of no account. মানে তাকে ধাক্কা একটা পেছন থেকে মারা হয়েছিল, কিন্তু সেটা না তিনি করেছেন, না সেই ধাক্কা খেয়ে ওটেন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন। সর্বোপরি সুভাষ বসু লিখেছেন যে তিনি ওটেনের সামনে দাঁড়িয়েছিলেন, পেছনে নয়।
যখন গন্ডগোল হচ্ছে তখন সুভাষ বোস সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি ছিলেন ওটেনের সামনে। তাহলে পেছন থেকে ধাক্কাটা তিনি মারলেন কি করে? তবু দায়টা তার ঘাড়ে চেপে গেল তার দুটো কারণ। এক, প্রথমবার যেহেতু তিনি ছাত্রদের হয়ে অধ্যক্ষের কাছে দাবি জানাতে গিয়েছিলেন, এবং দুই, তিনি ছিলেন জনপ্রিয় ছাত্র নেতা, কলেজের প্রত্যেকে তাকে চিনত। এবং প্রথমবার যখন মিটিং ডাকা হয়েছিল ওটেনের সঙ্গে, তখনও ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ হিসেবে সুভাষ বসুই ওটেনের সঙ্গে কথা বলেছিলেন। কাজেই ব্রিটিশ ঘেঁষা সংবাদপত্রগুলো ধরেই নিল যে যেহেতু ওটেন ক্ষমা চাননি, যেহেতু তিনি আগেরবার সুভাষ বোসের অনুরোধ রাখেননি, সেই রাগে সুভাষই কাজটা ঘটিয়েছেন, অথচ তিনি কাজটা করেন। এই নিয়ে যখন কলেজ কর্তৃপক্ষ নেতাজিকে সুভাষ বসুকে ডেকে পাঠান, তিনি বলেন যে তিনি কাজটা করেননি। তখন কলেজ কর্তৃপক্ষ তাকে সরাসরি প্রশ্ন করে, যা ঘটনা ঘটেছে ওটেনের সঙ্গে, সেটাকে কি তিনি সমর্থন করেন? তখন তিনি উত্তর দিলেন, though the assault was not justified, the students had acted under great provocation. যদিও ধাক্কা মেরে ফেলে দেওয়া বা যাই ঘটে থাকুক সেটা তিনি পুরোপুরি সমর্থন করছেন না, কিন্তু যেটা ঘটেছে তাতে স্টুডেন্টদেরও পুরোপুরি দায়িত্ব দেওয়া যায় না, অপরাধ ওটেনেরও ছিল। ব্যাস, এই একটা কথায় কলেজ কর্তৃপক্ষ ধরেই নিল যে কাজটা উনিই করেছেন। ওটেনকেও যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনিও কিন্তু স্পষ্ট করে সুভাষ বসুর নাম করেননি, কিন্তু এটাও বলেননি যে তিনি কাজটা করেননি। অতএব তুমুল গন্ডগোল শুরু হলো। তাকে হেনস্থা করার জন্য অন্যান্য ছাত্ররা কলেজে আবার ধর্মঘট মিটিং মিছিল ডাকতে শুরু করলো। কাজেই কলেজ কর্তৃপক্ষ তখন ভয় পেয়ে বিরক্ত হয়ে ধরেই নিল যে সুভাষ বসুই কাজটা করেছেন, তিনি জনপ্রিয় ছাত্র নেতা, তাই তার হয়ে ছাত্ররা সওয়াল করছেন। অতএব মিথ্যে অভিযোগে যে কাজটা তিনি করেননি সেই অভিযোগ দায় চাপিয়ে তাকে প্রেসিডেন্সি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে রাস্টিকেট করে দেওয়া হলো। যদিও পরে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু তখন সাময়িকভাবে তাকে বেরি করে দেওয়া হয়েছিল। এখন প্রশ্নটা হলো, কাজটা কে করেছিলেন যদি নেতাজি নাই করে থাকেন? এই ঘটনার প্রায় 20 বছর পর নেতাজি তার রাজনৈতিক বন্ধু নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীকে বলছেন যে it all happened so suddenly that I could not see who dealt the blows. তিনি পরিষ্কারভাবে জানতেন না কে করেছে। I think it was অনঙ্গ। তার অনুমান ছিল অনঙ্গ নামের কোনো এক ছাত্র এই কাজটা করেছে। পরে কিন্তু সেই অনঙ্গ স্বীকারও করেছিলেন তিনি কাজ, এবং তার উপরে ওটেন অনেক বয়সে স্বীকার করে নিয়েছিলেন সুভাষ বসু তার গায়ে কোনো হাত তোলেনি। কিন্তু সুভাষ বসুকে তার খুব উদ্ধত মনে হতো, তাই এই উদ্ধত ছাত্রটিকে একটি উচিত শিক্ষা দেওয়ার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। তাহলে এই হলো ঘটনা। আর আমরা কি বোকার মতো ব্রিটিশ সংবাদপত্রের ভাষ্যগুলোকে বিশ্বাস করে আসছি, দেখাচ্ছি। বিভিন্ন সিনেমা, ওয়েব সিরিজ সর্বত্রই দেখানো হয় যে তিনি ওটেনকে মেরেছিলেন, কোথাও কোথাও দেখানো হয় তিনি জুতো পেটাও করেছিলেন। আসলে তিনি কোনো কাজই করেন। যদিও এটা করে আমরা সুভাষ বসুকে বা নেতাজিকে গ্লোরিফাই করি, কিন্তু সত্যি করে বলুন তো, তাকে কি আলাদা করে মহিমান্বিত করার খুব প্রয়োজন আছে? তিনি তো এই কাজটা করেনি। তিনি এই কাজটা করেনি তো কি হয়েছে? তার জন্য তার পরের কার্যকলাপগুলো কি মিথ্যা হয়ে যায়? যে পার্টিকুলার এই ঘটনাটাকে কেন্দ্র করে তার ছাত্র জীবনের একটা বিশাল অধ্যায় তুলে ধরতে হবে, এরকম মানসিকতা নিয়ে তাকে গ্লোরিফাই করার প্রয়োজন আছে কি সত্যি? কোনো দরকার নেই। নেতাজি তিনি নেতাজি থাকবেন। শুধু ব্রিটিশদের তৈরি করা ইতিহাসকে তাহলে নাই জানলাম। আপনারাই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিও। প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের নিজেদের মতামত জানাবেন। যদি এই ধরনের আরো ভিডিও জানতে চান, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আরো তথ্য জানতে চান, সেটাও প্লিজ জানাবেন। আমরা অন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থাকবেন সকলে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল অতীত অনুসন্ধান। আজকের মতো আসি, নমস্কার।